আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। আপনি ৭১-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? যেটা গত ৫০ বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে ৭,০০০ সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না? কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে ১০,০০০ বা ১১,০০০ কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের, সেই কথা তারেক রহমানও বলছেন। বারবারই আমরা জামাত নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল, আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল। এইটা কি আসলে ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতের যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কি প্রশ্ন হচ্ছে, বিষয়টা রেলেভেন্ট কেন এখন ২০২৫ সালে এসে? আপনি ৭১-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত ৫০ বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে ৭,০০০ সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ৭,০০০ লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা ৩০ লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল, এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে, সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না? কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি ৭১ সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল, তখন কি হবে? এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ১৬ বছর ধরে। বিচার করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের উপরে ছিল। কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে, সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে? শেখ মুজিব করেছে। তাহলে বিচার যদি না হয়ে থাকে, আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন, পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন, এই দায়িত্ব আওয়ামী লীগের, শেখ মুজিবের। সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে? শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদিহি করতে পারবেন না। একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল। তিনি ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন। তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন। তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমরা ৭১-এর গল্প নিয়ে ব্যস্ত। ৭১ মনে হয় আমাকে ২০২৫ সালে স্বাধীন রাখবে। পৃথিবীর ইতিহাস এভাবে চলে না। পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা, আজকে আপনি স্বাধীন কিনা, পরাধীন কিনা, সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা, সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন করলো না? কেন আইডেন্টিফাই করলো না? তাদেরকে ধরলো না কেন? আরো ১০ বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র যাক, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে ১ কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা। ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন ৯০,০০০ থেকে ১ লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি ১ কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে ১ কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ ১ কোটি মানুষের জন্য যে চাল আসবে, ১ লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এগুলো বাস্তব। মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি ৭২ থেকে ৭৫ যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন।
এখন আমার দরকার হচ্ছে আজকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, জি। আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারবেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন এটা কিসের ইঙ্গিত? পাকিস্তান জিন্দাবাদ কোনো কেন? কিছুর জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করানো যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না, মোমিনশাহী না কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে। অ্যাজ ইফ বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশে আর কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দ্বীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন, লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না। তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে, অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে, এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক, বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে। আসলে বাস্তবতা তো সেটা না, কিছুই হয়নি।